আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের যে সংখ্যার উপরে ধারাবাহিক ক্লাস হচ্ছিল সেই ক্লাসে আপনারা সতেজ মন নিয়ে যুক্ত হয়েছেন। আজকে আমাদের সংখ্যার উপরে 6 নম্বর ক্লাস। আমরা কিন্তু অলরেডি ক্লাসগুলোতে যেটা করেছি সেটা হচ্ছে কত রকমের সংখ্যা রয়েছে। যেমন আমরা প্রথমে দেখেছিলাম সংখ্যাকে আমরা প্রধানত বাস্তব, তারপরে অবাস্তব এবং বাস্তব অবাস্তব মিলে আরেকটি নতুন টাইপের সংখ্যা যেটাকে জটিল সংখ্যা বলছিলাম। তারপরে বাস্তব সংখ্যার মধ্যে এসে আমরা প্রথমে দেখেছিলাম মূলদ এবং অমূলদ, মানে পার্টিশন ভাগ করা, কিন্তু এইটা আমরা গত ক্লাসে দেখেছি। এবং এই মূলদ অমূলদের মূলদে এসে আমরা দেখেছিলাম পূর্ণ সংখ্যা এবং দশমিক ভগ্নাংশ সংখ্যাও। তো পূর্ণ সংখ্যার মধ্যে আমরা জানি 0 এবং ঋণাত্মক -1 -2 -3 ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আবার ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো এক করে করে বাড়ে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 অসীম পর্যন্ত। এটা হচ্ছে আপনার ধনাত্মক পূর্ণ সংখ্যা, যার আরেকটা নাম আছে যেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এবং আমরা ভগ্নাংশের মধ্যে দেখেছিলাম যে আমাদের সাধারণ ভগ্নাংশ এবং আমরা দেখেছিলাম দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের মধ্যে প্রকৃত হইতে পারে, অপ্রকৃত হইতে পারে। কিভাবে প্রকৃত অপ্রকৃত আমরা খুব ভালো করে দেখেছিলাম। আমরা এরপরে যে দশমিক ভগ্নাংশের মাঝে আমরা দেখেছিলাম সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। অসীম কিন্তু অনাবৃত্তও হইতে পারে, কিন্তু অসীম অনাবৃত্ত হইলে এইটা কিন্তু আবার চলে যাবে অমূলদের মধ্যে, মূলদের মধ্যে কিন্তু থাকবে না। অসীম অনাবৃত্ত হলে সেটা হচ্ছে কার মধ্যে চলে যাবে? অমূলদের মধ্যে চলে যাবে। আচ্ছা, এরপরে আমরা পূর্ণ সংখ্যার মধ্যে আমরা কিন্তু দেখেছিলাম জোড় বেজোড় সংখ্যা এবং জোড় বেজোড়ের মধ্যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। আমরা দেখেছিলাম একটা ইউনিক সংখ্যা, সেটা হচ্ছে 1। এটা হচ্ছে মৌলিকও না, এটা যৌগিকও না, এটা হচ্ছে 1। আমরা কিন্তু দেখেছি। এবং আমরা মূলদ সংখ্যা গত ক্লাসে খুব ভালোভাবে বুঝেছি। আশা করি আপনারা জানাবেন যে আপনারা কতটা বুঝতে পেরেছেন, এবং আপনারা যেটা বলি যে সকলের উদ্দেশ্যে আপনারা ক্লাসগুলো একটু শেয়ার করে দিতে হবে, কারণ আমরা ধারাবাহিকভাবে নিচ্ছি। এটা এরকম প্ল্যাটফর্ম বাংলাদেশে কয়টি আপনারা পেয়েছেন এটা আপনারা ভালো জানেন, নিজেরা অবজার্ভ করতে পারবেন যে ধারাবাহিকভাবে হচ্ছে আমরা ক্লাস নিচ্ছি। আমরা কিন্তু সংখ্যার উপরেই যে ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি ফ্রিতে, একদম বেসিক থেকে প্রত্যেকটা জায়গায়, এরকম না কিছু জায়গা বাদ দিয়ে রাখতেছে যে এইটার জন্য আমাদের পেড গ্রুপে ভর্তি হইতে হবে, এরকম কিন্তু কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নাই। তো আমরা কিন্তু এইটা আমাদের প্রথম অধ্যায় না, আমরা অলরেডি হচ্ছে প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, আমরা শতকরা দিয়ে শুরু করেছিলাম। দেন আমরা নিয়েছি হচ্ছে লাভ ক্ষতি অধ্যায়, আমরা লাভ ক্ষতি অধ্যায় নিয়েছি। তারপরে আমরা নিয়েছি হচ্ছে মুনাফা, এবং আমরা প্রত্যেকটা অধ্যায়ে 10টা করে হচ্ছে ক্লাসের মাধ্যমে আমরা একদম বেসিক সহকারে আমরা লিখিত, মানে আমাদের হচ্ছে এমসিকিউ এর জন্য, লিখিতের জন্য, এবং আমাদের যে শর্টকাট টেকনিক রয়েছে সকল কিছুই কিন্তু আমরা ক্লাসে দেখিয়েছি। আপনারা যারা ক্লাসগুলো করেননি তারা যেটা করবেন সেটা হচ্ছে তারা ক্লাসগুলো পেয়ে যাবেন কোথায়? আপনারা ক্লাসগুলো হচ্ছে পেয়ে যাবেন ইএম জব ইউটিউব চ্যানেলে আপনারা ক্লাসগুলো প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন, ঠিক আছে? তো তাতে করে আপনাদের সময়ও বাঁচবে, আসলে কোথাও খোঁজাখুঁজি করতে হবে না। আপনি সরাসরি চলে যান ইএম জব, সেখানে ম্যাথের দেখবেন শতকরা অধ্যায়ের উপরে 10টি ক্লাস আছে, প্লেলিস্ট করা আছে আলাদা করে, লাভ ক্ষতির উপরে আছে, মুনাফার উপরে আছে, এবং আমাদের যে সংখ্যার উপরে ক্লাস হচ্ছে এগুলো হচ্ছে প্লেলিস্টে যোগ হবে। তো সংখ্যার উপরে আজকে 6 নম্বর ক্লাস, এজন্য বলছি আপনারা সবাইকে জানানোর উদ্দেশ্যে আপনারা ক্লাসগুলো একটু শেয়ার করে দিবেন। এই জায়গাতে কোনো কার্পণ্যতা করবেন, এরকম না যে আপনি শেয়ার করলে কোনো ধরনের আপনাদের কোনো লস হচ্ছে, বাট আমাদের লাভটা কি? লাভ হচ্ছে যে এটা বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, আর যত বেশি স্টুডেন্টকে, বিশেষ করে আমি ফ্রিতে পড়াচ্ছি, মানে যত বেশি প্রার্থীদের কাছে আমি পৌঁছাতে পারবো, এটা আমার সার্থকতা, ঠিক আছে? আচ্ছা, এবারে আসেন আমাদের আজকে আমরা যেটা দেখব একদম খুব সহজ একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব, এবং এই টপিকের প্রশ্নগুলো আসলে যত রকমের আসে সবগুলো প্রশ্ন টাইপই আমরা একটু দেখে ফেলবো। তো আজকের টপিক হচ্ছে ক্রমিক সংখ্যা। তো ক্রমিক সংখ্যা আসলে কি? ক্রমিক সংখ্যার আরেকটা নাম রয়েছে ধারাবাহিক সংখ্যা। ক্রমিক সংখ্যার হচ্ছে আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে আমরা ক্রমিক সংখ্যাকে ধারাবাহিক সংখ্যা বলতে পারি, ইংরেজিতে যেটাকে বলা হয় কনজিকিউটিভ নাম্বার, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে আমাদের এখানে ধারাবাহিক হচ্ছে সংখ্যা আমরা বলতে পারি, ধারাবাহিক সংখ্যা হচ্ছে আমরা বলতে পারি। তো এই যে আমাদের যে ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা মানে হচ্ছে সংখ্যা, এইটা আসলে কি জিনিস? ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা এটা হচ্ছে আমাদের কি জিনিস, ঠিক আছে? তো এখান থেকে আমরা ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা কি জিনিস সেটা হচ্ছে যারা ক্রম মেনটেন করে, যারা
একটা ক্রমে চলে, তার মানে যে সংখ্যা হচ্ছে ক্রম থাকবে কি ক্রমান্বয়ে গ্র্যাজুয়ালি হচ্ছে আমাদের বাড়বে অথবা গ্র্যাজুয়ালি কমবে। তো স্বাভাবিকভাবে একটু চিন্তা করে দেখেন আমাদের যে স্বাভাবিক সংখ্যাটা রয়েছে আমরা যেটা শিখেছি, স্বাভাবিক সংখ্যা কোনগুলো স্বাভাবিক সংখ্যা বলেন তো? এগুলো কিন্তু আপনার জানতে হবে, মানে একদম আপনার প্রত্যেকটা জিনিসে একদম ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে আমাদের কোনটা সাধারণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, কোনটা ধনাত্মক সংখ্যা, কোনটা ঋণাত্মক সংখ্যা, কোনটা অঋণাত্মক সংখ্যা। গত ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে অঋণাত্মক সংখ্যা এবং ধনাত্মক সংখ্যার মধ্যে পার্থক্যটা এটা আপনারা উত্তরে জানাবেন। এরকম আমি কিন্তু খুব বেশি মানুষের কাছ থেকে পাই নাই, যে কারণে মনে হচ্ছে যে আপনাদের কাছে ওনার ধারণাটা ক্লিয়ার না। আমি আমার ক্লাসে কিন্তু ভালোভাবে বলেছি, এখন আবার বলছি আপনাদের যারা ক্লাস করছেন একটু কমেন্টে জানান যার যদি আইডিয়া ক্লিয়ার থাকে যে ধনাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যার মধ্যে পার্থক্যটা কি, ধনাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যার মধ্যে পার্থক্য কি। তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি বলেন তো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমার 1 2 3 4 5 6 n পর্যন্ত। তার মানে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যার আরেকটা নাম হচ্ছে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, যার একটা নাম ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এই যে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রত্যেকটা আপনি একটু চিন্তা করে দেখেন যে এক থেকে আমার একের পরের সংখ্যাটা হচ্ছে 2, তারপরের সংখ্যাটা কি, তারপরের সংখ্যা হচ্ছে 3। তার মানে একটা ক্রম মেইনটেইন করছে। কি ক্রম মেইনটেইন করছে? প্রত্যেকটা সংখ্যার সাথে পরের সংখ্যার মধ্যে পার্থক্য 1 করে। পার্থক্য কত করে? 1 করে পার্থক্য। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রতিটা, তার মানে 1, তারপরের সংখ্যাটা তার চাইতে 1 বেশি, তারপরের সংখ্যা তার চাইতে 1 বেশি, তারপরের সংখ্যা একটা তার চাইতে 1 বেশি। তার মানে একটা নির্দিষ্ট ক্রম মেইনটেইন করতেছে। এবং স্বাভাবিক ক্রম যেটাকে বলা হয় যে স্বাভাবিক সংখ্যার হচ্ছে আমার ক্রমটা কি, যে প্রত্যেকটা সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার 1 করে বাড়তেছে। এজন্য যদি ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা বলে মানে কোনো কিছু উল্লেখ করে নাই, আমি কিন্তু আপনাকে সংজ্ঞায় বললাম যেই সংখ্যাগুলোতে একটা ক্রম বজায় থাকে তাহলে সেগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। এখানে ক্রমটা কি? প্রতিটাতে 1 করে বাড়তেছে, তাহলে এটা হচ্ছে ক্রমিক সংখ্যা, স্বাভাবিক ক্রমিক সংখ্যা। এটা স্বাভাবিক ক্রমিক সংখ্যা। তাহলে ইন জেনারেল যদি কোনো উল্লেখ না থাকে, যদি শুধু বলে ক্রমিক সংখ্যা, তাহলে আমাদের বুঝতে হবে এটা একটা স্বাভাবিক ক্রমিক সংখ্যা। একটা সংখ্যার চাইতে তার পরের সংখ্যার ডিফারেন্স হচ্ছে 1 করে। তাহলে আমরা যদি কোনো একটা সংখ্যাকে স্বাভাবিক ক্রমিক সংখ্যা যদি আমরা ধরে নেই, প্রথম সংখ্যা, একটা ক্রমিক সংখ্যার প্রথম সংখ্যা যদি আমরা x ধরে নেই, আমরা ধরে নিলাম ক্রমিক সংখ্যা, আমরা ধরে নিলাম ক্রমিক সংখ্যার প্রথম সংখ্যা x। তাহলে ক্রমিক সংখ্যার প্রথম সংখ্যা যদি x হয়, সুতরাং ক্রমিক সংখ্যার দ্বিতীয় সংখ্যা কত হবে? 1 করে বাড়বে, x + 1। তারপরে সুতরাং ক্রমিক সংখ্যার তৃতীয় সংখ্যা 3 নম্বর সংখ্যাটা কত হবে? তাহলে এই যে x + 1 এর চাইতে আরো 1 বেশি, তার মানে x + 2। এজন্যই ক্রমিক সংখ্যার সাধারণ আকার যদি আমরা বলি তাহলে বলি যে হচ্ছে x + 1, তারপরে x + 2, তারপরে পরেরটা x + 3 করে বাড়বে। এবং এর আগেরটা কি হবে? এর চাইতে 1 কম ছিল, তার মানে x - 1, x - 2, তারপরে x - 3। ঠিক আছে, চিন্তা করেন। তার মানে ক্রমিক সংখ্যা হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 করে। এখন কিন্তু আমি আপনাদেরকে সংজ্ঞায় বলেছি যে সংখ্যাগুলো আসলে একটা ক্রম মেইনটেইন করে, মানে একটা নির্দিষ্ট ক্রম মেইনটেইন করে, তার মানে দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য সেম থাকতেছে, সেটাই ক্রমিক সংখ্যা। যেমন এই জন্যই ক্রমিক সংখ্যা কিন্তু আরো হইতে পারে, যেমন হইতে পারে দেখেন জোড় সংখ্যাগুলো কি 2 4, তারপরে হচ্ছে আমার কি 6, তারপরে 8, তারপরে 10, 2 করে বাড়তেইছে। তার মানে প্রতিটা সংখ্যার মধ্যে পার্থক্য আমার 2 করে। প্রতিটা সংখ্যার মধ্যে পার্থক্য কত করে? প্রতিটা সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে আমার 2 করে। তো এটা কি ক্রমিক সংখ্যা? হ্যাঁ, এটা ক্রমিক সংখ্যা। তার কারণ হচ্ছে সেম হচ্ছে আমার পার্থক্য মেইনটেইন করে সে সামনের দিকে আগাচ্ছে, একটা ক্রম অনুযায়ী আগাচ্ছে, ক্রমিক সংখ্যা। এই ক্রমিক সংখ্যাকে আমাদের কি বলা হয়? এটা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। এটা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা বা জোড় ক্রমিক সংখ্যা। বা কি হবে? আমি ক্রমিক জোড় বলতে পারি, অথবা কি হবে? জোড় ক্রমিক সংখ্যা। ঠিক আছে, তাহলে হচ্ছে দুইটা দিয়ে আপনার হচ্ছে বুঝাবে। তাহলে জোড় ক্রমিক অথবা ক্রমিক জোড়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে জোড় সংখ্যাগুলোকে বোঝাচ্ছে। কারণ ক্রমিক জোড় সংখ্যার মধ্যে এখন পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে 2 করে। তাহলে ক্রমিক জোড় সংখ্যা পার্থক্য, এখানে আমাদের একটা সংখ্যা যদি x হয়, তারপরের সংখ্যা কিন্তু x + 2, তারপরের সংখ্যা কিন্তু x + 4, এবং x এর আগের সংখ্যা কিন্তু x - 2। বুঝতে পারতেছেন কিনা? দেখেন
আপনি যদি 6কে ধরে নেন, 6কে x ধরে নিন, x এর ভ্যালু হচ্ছে 6, x এর ভ্যালু হচ্ছে আমার কত, x এর ভ্যালু ধরে নিলেন, x এর ভ্যালু হচ্ছে আমার 6। তাহলে পরের সংখ্যাটা হচ্ছে 6 + 2 8, তারপরের সংখ্যা 6 প্লাস কি করতেছি 6 প্লাস হচ্ছে কি হবে 6 প্লাস হচ্ছে 2, তারপরের সংখ্যা কত 6 + 4, 2 করে করে ভাবতেছে 6 + 2 এর সাথে আবার 2 যোগ করলে 6 + 4, এবং 6 এর আগের সংখ্যা কত 6 মাইনাস হচ্ছে আমার 2, তার মানে 4। দেখেন 6 এর আগে কত 2 বিয়োগ করলে 4 থাকতেছে। এজন্য যদি ক্রমিক জোড়ের কথা বলে তখন আপনার ওই একটা সংখ্যাগুলোকে x ধরলে, একটা সংখ্যাকে প্রথম সংখ্যা x ধরলে পরের সংখ্যা হবে x + 2, তারপরের সংখ্যা হবে x + 4। আর যদি এমনি বলে যে কোনো কিছু উল্লেখ নাই ক্রমিক সংখ্যা, তাহলে কিন্তু সেইটা হচ্ছে আমার ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যেটাকে ডিফারেন্স হচ্ছে 1 করে করে। আর ক্রমিক বিজোড় সংখ্যাও যদি বলে, দেখেন ক্রমিক যদি বিজোড় সংখ্যা বলতো তাহলে কি করতেন, ক্রমিক বিজোড় সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যা। ক্রমিক বিজোড় সংখ্যা আসলে কি, বিজোড় সংখ্যাগুলো কত কত হয়, 1 থেকে শুরু হয়, 1 3 5, তারপরে 7, তারপরে হচ্ছে আমার কত 11, তো তারপরে ডট ডট 13, তারপরে হচ্ছে 15 যাচ্ছেই। তার মানে ডিফারেন্স হচ্ছে আমার কত 2 করে করে ডিফারেন্স, তার মানে একটা নির্দিষ্ট ক্রম মেনটেন করে। তাহলে ক্রমিক বিজোড় সংখ্যা একটা x হলে আর একটা x + 2, তারপর x + 4, মানে একই কিন্তু বাড়তেছে, শুধু প্রথম সংখ্যাটা বিজোড়, বিজোড়ের সাথে 2 করে করে বাড়ালে আবার বিজোড়ই হবে, ঠিক আছে। আর এর প্রিভিয়াসে যদি যান তাহলে প্রিভিয়াসে x - 2, মানে 2 করে করে কমবে, ঠিক আছে, x - 4। বুঝতে পারলেন কিনা, ঠিক আছে, বুঝতে পারলেন কিনা একটু জানাবেন। তো আমাদের এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে ক্রমিক সংখ্যার ধারণা, ক্রমিক সংখ্যার হচ্ছে ধারণা, ক্রমিক সংখ্যা যেই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট ক্রম মেনটেন করবে সেটা হচ্ছে আমার ক্রমিক সংখ্যা। কোন ক্রমিক সংখ্যার যদি কোনো উল্লেখ না থাকে, ক্রমিক জোড় বা ক্রমিক বিজোড়, তাহলে আপনি ক্রমিক কিন্তু সেটা স্বাভাবিক সংখ্যা। এবার আসেন যে প্রশ্নটা অনেক কমন একটা প্রশ্ন, যেটা কমন একটা প্রশ্ন, ধরেন আপনাকে প্রশ্ন করবে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, আপনাকে প্রশ্ন করবে দুটি ক্রমিক সংখ্যার দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর আমার 199, ঠিক আছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 199, এটা হচ্ছে প্রশ্ন, মানে বলছে। এরপরে বলতেছে ছোট সংখ্যাটা কত, 199, তারপরে বলতেছে ছোট সংখ্যাটি কত। প্রশ্নটা বুঝেন কি বলছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 199, ছোট সংখ্যাটা কত। তো যেহেতু এখানে ক্রমিক জোড় সংখ্যা বলে নাই, ক্রমিক বিজোড় সংখ্যা বলে নাই, এটা কিন্তু আসলে ক্রমিক সংখ্যা মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তার মানে 1 করে করে বাড়বে। তাহলে একটা সংখ্যা, প্রথম সংখ্যাটা যদি x হয় তাহলে তার পরবর্তী সংখ্যা হচ্ছে x + 1, বা আমরা যেহেতু 199 মানে হচ্ছে আমাদের বাংলাতে লেখা হয়েছে x + 1, ঠিক আছে। এবার একটু চিন্তা করেন, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে কি, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, অন্তর মানে হচ্ছে আমার বিয়োগফল। তাহলে বর্গের অন্তরের কথা বলছে, তাহলে আমরা দুইটা সংখ্যাকে বর্গ করি, তাহলে প্রথম সংখ্যাকে বর্গ করলে x², দ্বিতীয় সংখ্যাকে যদি আপনি বর্গ করেন x + 1², তার মানে x² + 2x × 1 + 1 এর উপর স্কয়ার, তার মানে x² + 2x প্লাস হচ্ছে 1। বুঝতে পারতেছেন কিনা? তাহলে আমার প্রথমে যেটা আছে একটা x আর একটা x + 1, কোনটা বড় কোনটা ছোট, যে এক বেশি, যে এক যোগ করা সেটাই তো বড়। তার মানে ছোটটার উপরে যদি আপনি বর্গ করেন, ছোটটার উপর স্কয়ার করলে হচ্ছে আমার x², বড়টার উপরে যদি স্কয়ার করেন তাহলে x² + 2x + 1। এখন বলতেছে এই বর্গের অন্তর হচ্ছে 199, তার মানে এই যে বর্গ, বড়টার উপরে যে বর্গ করছেন এখান থেকে যদি ছোটটার উপরে বর্গকে বিয়োগ করে দেন, তার মানে এই যে x² + 2x + 1, এই বড়টা থেকে ছোটটা যদি বিয়োগ করে দেন, মাইনাস ছোটটা মাইনাস x², যদি বিয়োগ করে দেন, বিয়োগফলটা হচ্ছে আপনার 199। তাহলে বিয়োগ যদি করে দেন, তাহলে দেখেন তো বিয়োগ যদি করে দেন এই x² যেহেতু x² প্লাস আর x² মাইনাস, তাহলে কেটে গেল, তখন আপনার কি ঘটনা ঘটবে, x² কেটে গেছে, তার মানে 2x + 1 = 199। তাহলে 2x = কত হবে, 199 - 1, তার মানে 2x = 198। এবার x তাহলে কত হবে, 198/2, তার মানে হচ্ছে 9 × 2 = 18, 9 × 2 = 18, 99 হচ্ছে আপনার আনসার।
তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 99, তো এক্সই তো আমার ছোট, তাহলে 99 একটা, আর একটা হচ্ছে আমার 99 প্লাস 1 100। তাহলে এই যে দুইটা ক্রমিক সংখ্যার কথা বলা আছে, এটা হচ্ছে 100, একটা 99 আর একটা হচ্ছে 100। প্রশ্ন বলছে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটা 99। এটা হচ্ছে রিটেনের প্রসেস, এটা হচ্ছে রিটেনের প্রসেস, এবং এটাই হচ্ছে আপনার শর্টকাট যদি করতে বলেন, শর্টকাট কিন্তু এখানে একটা জায়গায় আসে, যেহেতু এটা একটা কমন হচ্ছে আপনার, এটা একটা কমন হচ্ছে আপনার টাইপ। এবং এই প্রশ্নটাই, যে প্রশ্নটা নিলাম, এটা অনেক বছরে আসছে, বিসিএস পরীক্ষাতেও তো আসছেই, নিবন্ধন বলেন অনেক জায়গাতে কিন্তু আসছে, যে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা আসছে। তো আমাদের এখানে দেখেন একটা শর্টকাটের জায়গা কিন্তু ক্রিয়েট হয়েছে। শর্টকাটের জায়গা হচ্ছে আপনি এটা, আমরা যে এক্স ধরে নিছি, এক্স তো একটা নাম্বার ধরি নাই, মানে সাধারণ একটা রূপ ধরছি, তাহলে একটা এক্স প্লাস 1, এইরকম প্রত্যেকটা ক্রমিক সংখ্যার, মানে প্রত্যেকটা মানে স্বাভাবিক ক্রমিক সংখ্যার বর্গের অন্তরে কিন্তু এক্স স্কয়ার কেটে যাবে, দিয়ে অন্তর কিন্তু আপনার এইটাই থাকবে, অন্তর কিন্তু আপনার এইটাই থাকবে, মানে 2x প্লাস 1 ইকুয়াল ওই অন্তরটা। তো এই জায়গাতে আপনি যদি চিন্তা করেন, দেখেন 2x প্লাস 1, এই 2x প্লাস 1 জিনিসটা কি, দেখেন 2x প্লাস 1, একটা সংখ্যা হচ্ছে আমার x, একটা সংখ্যা হচ্ছে আমার x, একটা সংখ্যা হচ্ছে আমার x, আর একটা সংখ্যা হচ্ছে x প্লাস 1। এই দুইটা যদি আপনি যোগ করে দেন, প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা যদি আপনি যোগ করে দেন, তাহলে x আর x প্লাস 1 যদি যোগ করে দেন, তাহলে x আর x যোগ করলে 2x প্লাস হচ্ছে আমার 1। দেখেন তো বাম পাশে কি আছে, 2x প্লাস 1। তার মানে আপনি কিন্তু একটা সিদ্ধান্তে আসতে পারলেন। সিদ্ধান্ত আসতে কি পারলেন বলেন তো, সিদ্ধান্তে কি আসতে পারলেন, সিদ্ধান্তে আসতে পারছেন দুইটি ক্রমিক সংখ্যার, দুটি ক্রমিক সংখ্যার, দুটি ক্রমিক সংখ্যার যোগফল। দেখেন কি সিদ্ধান্তে আসছেন, দুইটি ক্রমিক সংখ্যার যোগফল ইকুয়াল তাদের বর্গের অন্তর। এই সিদ্ধান্তে আসছেন কি আসেন নাই, এটা প্রত্যেকটার জায়ের জন্যই সত্য কিনা, যেহেতু আপনি x আর x প্লাস 1 ধরছেন, এটা প্রত্যেকটার জন্যই সত্য, ক্রমিক সংখ্যার জন্যই সত্য। তাহলে কি জিনিসটা, দুইটা ক্রমিক সংখ্যার যোগফল ইকুয়াল হচ্ছে আমার এই অন্তর। তার মানে ক্রমিক সংখ্যা আমি যখন ধরছি, ক্রমিক সংখ্যা যখন ধরছি হচ্ছে একটা x আর একটা x প্লাস 1, দুইটা যোগ করে দিয়ে আমার অন্তরটা লিখে দিব। তার মানে 2x প্লাস 1, 2x প্লাস হচ্ছে আমার কি 1 ইকুয়াল 199। তাহলে এখান থেকে x ইকুয়াল কত হবে, এই একটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 1 বিয়োগ করলে 198 ডিভাইডেড বাই 2, তাহলে 99। ঠিক আছে, এখন এটাকে যদি আপনি আরো শর্টকাট করেন, বিভিন্ন বইতে আপনার এগুলা দেখতে পাবেন, বিভিন্ন বইতে এগুলা দেখতে পাবেন কি দেওয়া আছে, এই যে x যেখানে দেওয়া আছে, xটা এখানে এই 198টা উপরে কোথায় থেকে আসছে, 199 অন্তর থেকে 1 বিয়োগ করছেন। তাহলে x মানে ছোট সংখ্যাটা, এই যে x মানে ছোট সংখ্যা, যেটা ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যা x ইকুয়াল কি ঘটনা করতেছে, উপরে দেখেন 198 কই থেকে আসছে, উপরের 198টা হচ্ছে আমার 198 তো প্রশ্নে দেওয়া আছে বর্গের অন্তর, আর এই 1টা বাম পাশের 1টা মাইনাস করলে 198 আসতেছে। তাহলে আপনি কিন্তু শর্টকাট সূত্র, যেটা অনেকেই আপনাদেরকে শেখাবে, সেটা হচ্ছে বর্গের অন্তর মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এইটা হচ্ছে শর্টকাট সূত্র। ঠিক আছে, তাহলে একটা আমি আপনাকে দেখালাম, এবং শর্টকাট কই থেকে আসতেছে আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছেন, শর্টকাট কিন্তু আকাশ থেকে পড়তেছে না। তাহলে হচ্ছে আপনি কি করবেন, যে ছোট সংখ্যাটা হচ্ছে x ইকুয়াল, এই যে বর্গের অন্তর যেটা দেওয়া থাকবে, প্রশ্নে যেটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনি 1 বিয়োগ করে দিবেন, দিয়ে 2 দিয়ে ভাগ করে দিবেন, ওইটাই ছোট সংখ্যা। তাহলে যদি আপনাকে একটা প্রশ্ন দেই, ধরেন আপনাকে একটা প্রশ্ন দিছি, এটা অনেক মানে ইয়েতে আসছে, এরকম একটা আপনাকে প্রশ্ন দেই, এরকম একটা হচ্ছে আপনাকে প্রশ্ন দেই, প্রশ্নটা দিচ্ছি হচ্ছে দুইটা প্রশ্ন করছে এরকম, দুটি ক্রমিক সংখ্যা বের করুন, যাদের বর্গের অন্তর, ঠিক
ঠিক আছে, যাদের বর্গের অন্তর 9। তো একটা কিন্তু প্রশ্ন দিচ্ছে, এটা কিন্তু অপশন আছে, অপশন ছিল, কিন্তু দেখেন এটা দেখলে আপনি কি করবেন, যে দুইটি ক্রমিক সংখ্যার কথা বলা আছে, ছোট সংখ্যাটা আসলে কি হবে, এই ক্রমিক সংখ্যার যে অন্তরের চাইতে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 8 কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 4, তার মানে একটা 4 আর একটা হচ্ছে 5, একটা 4 আর একটা 5। বুঝতে পারছেন কি পারে নাই? একদম ইজি প্রশ্ন, মানে প্রশ্ন দেখবেন আর আনসার করবেন, প্রশ্ন দেখবেন আর আনসার করবেন। আপনাকে বলছে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের হচ্ছে অন্তর হচ্ছে আপনার 49। এখন বড় সংখ্যাটা কত? তাহলে বর্গের অন্তর 49, তার মানে 49 থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 48 কে 2 দিয়ে ভাগ করলে হয় 24, তাহলে ছোটটা 24 আর বড়টা 25, 25 হচ্ছে আনসার। প্রশ্ন আসছে, পরীক্ষা আসে প্রশ্ন, আমি এমনি এমনি আপনাকে বললাম যে তা না, পরীক্ষা আসা প্রশ্ন। তাহলে আপনাকে কিন্তু এখানে দেখাইছি আপনি মানে কোনটা আপনার যেটা লাগবে, মানে এটা রিটেনের প্রসেস দেখালাম, এটা রিটেনের পুরো প্রসেসটা দেখালাম, এবং রিটেন থেকে যে আসলে শর্টকাট যেটা আপনারা বিভিন্ন বইতে পেয়ে যাবেন, কিভাবে আসলে আপনারা কিন্তু দেখে নিলেন। কঠিন কিছু না, একদম সহজ ব্যাপার, মানে একদম সহজ কিন্তু ব্যাপার, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনারা দেখলেন যে বর্গের অন্তরের কথা বললাম। এবার যদি আসেন, পরীক্ষাতে আপনার দেওয়া থাকতে পারে ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া থাকতে পারে, ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া থাকতে পারে। তো ক্রমিক সংখ্যার যোগফল দিয়ে দেওয়া থাকবে, দিয়ে আপনাকে প্রশ্ন বলবে যে ক্রমিক সংখ্যাগুলো কত। যেরকম আপনাকে বলতে পারে 3টা ক্রমিক সংখ্যার যোগফল, ধরেন বলছে 3টি ক্রমিক সংখ্যার যোগফল, 3টি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে আপনার 33, দিয়ে বলছে বড় সংখ্যাটি কত, সংখ্যাটি কত, এটা একটা প্রশ্ন করতে পারে। আবার ধরেন আপনাকে প্রশ্ন করছে, প্রশ্নটা কি, প্রশ্নটাকে বলছে যে 5টি ক্রমিক সংখ্যার যোগফল, 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে, প্রশ্ন করছে 5টি ক্রমিক সংখ্যার যোগফল যদি 100 হয়, তাহলে প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত? তাহলে প্রথম ও শেষ সংখ্যার যোগফল কত? দেখেন শেষ সংখ্যার যোগফল কত, এটা প্রশ্ন করছে। দেখুন তো একদমই প্রশ্নগুলো একটু পড়লে আপনার বুঝে আসতেছে কিনা। বলছে 3টা ক্রমিক সংখ্যার যোগফল। এখন 3টা ক্রমিক সংখ্যা, ধরেন একটা x আর একটা x+1 আর একটা x+2, 3টা ক্রমিক সংখ্যা হলে আপনার মাথায় তো এটাই আসবে, একটা সংখ্যা x আর একটা x+1 আর একটা x+2, ব্যাপারটা বুঝছেন? তো এইটার যোগফল দেওয়া আছে 33, তার মানে x আর x+1 আর যদি x+2 যদি যোগ করে দেন, তিনটা সংখ্যায় যদি যোগ করে দেন, তাহলে যোগফল হবে আপনার 33, যোগফল হবে হচ্ছে 33। এখন x x x, 3টা x, 3x, তাহলে আর 1 আর 2 যোগ করলে 3x+3 ইকুয়াল কত? 33। তাহলে এখান থেকে 3x ইকুয়াল, এই 3টা ওই পাশে গেলে 33 থেকে 3 বিয়োগ করলে 30, সুতরাং x ইকুয়াল হচ্ছে 3 দিয়ে ভাগ করলে 30 কে 10। এখন x যদি 10 হয়, 10 + 1 11, 10 + 2 12, তার মানে সংখ্যাটা আসলে ছিল 10 11 12, 10 11 12, এটা হচ্ছে সংখ্যা ছিল। একটু চিন্তা করেন, দেখেন মাথা খাটালে আপনি দেখেন একটা জিনিস আমরা বের করব, সেটা হচ্ছে এই 10 11 12 যদি আপনি যোগ করে দেন, এই 10 11 12 যদি আপনি যোগ করে দেন, 10 11 12 যদি আপনি যোগ করে দেন, তাহলে 10 আর 11 21, 12 33। চিন্তা করে দেখেন, আপনি একটু চিন্তা করে দেখেন, এই ক্রমিক সংখ্যাগুলো সবাই এক কম বেশি, তার মানে এই 10-এর চাইতে যদি 1 যোগ করেন তাহলে 11 হয়, আবার 12-এর চাইতে যদি 1 বিয়োগ করেন তাহলে হচ্ছে 11 হয়। তার মানে এই 10 আর 12 তিনটা সংখ্যার মাঝের সংখ্যাটা হচ্ছে 11, এবং আপনি যদি তিনটার এভারেজ বের করেন, এভারেজ মানে কি, গড় বের করেন, গড় মানে কি,
গড় মানে তিনটা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ করলে যে এভারেজ মান, তাহলে এই যে এটা যে আপনার এক বেশি, এই 11 চাইতে এক বেশি এবং এইটা হচ্ছে 11 চাইতে এক কম, তাহলে এই একটা যদি এখানে দিয়ে দেন তাহলে সবগুলো 11 হয়ে যাচ্ছে কিনা? 11 হয়ে যাচ্ছে। সহজ কথা যেটা বললাম সেটা হচ্ছে মাঝেরটাই হবে আমাদের গড়, মাঝেরটাই হবে আমাদের গড়। আপনি দেখেন কি করেন, গড় মানে কি? সবগুলোর যোগফল ডিভাইডেড বাই সংখ্যা। তাহলে যোগফল হচ্ছে আমার কত? 33। 33কে 3 দিয়ে ভাগ করলে 3 11 33। তার মানে এই যে আমাদের যে গড়টা বের হলো এটা হচ্ছে মাঝের সংখ্যা। এর চাইতে বড় সংখ্যা হচ্ছে এর চাইতে এক বেশি, 11 প্লাস 1 12, আর এর ছোট সংখ্যাটা হচ্ছে এক কম, তাহলে 10। তো আপনাকে তো আমি বের করতে দেখালাম যে হচ্ছে ক্রমিক সংখ্যার যোগফল হইলে আপনি লিখিত কিভাবে করবেন। এই যে পুরো প্রসেসটা এটা কিন্তু লিখিত, যে ধরি খালি আমি যেটা লিখি নাই সেটা হচ্ছে আপনার ধরাধরিগুলা লিখি নাই। আপনি যেটা করবেন যে ধরি হচ্ছে প্রথম সংখ্যাটি, ক্রমিক সংখ্যাগুলা x, x প্লাস 1 আর x প্লাস 2, এই যেটা আমি এখানে লিখছিলাম এটা আপনি শুধু একটা ধরি যোগ করে লিখবেন। তারপরে প্রশ্ন মতে মানে তিনটার যোগফল ইকুয়াল 33 দিয়ে আপনার ভ্যালুটা বের করবেন। আর শর্টকাটে যেটা আপনাকে যেটা আমি বুঝাতে চাচ্ছি যে এই যে আমার ক্রমিক সংখ্যা যেটা, তিনটা ক্রমিক সংখ্যা যদি হয় তাহলে তিনটার যে মাঝেরটাই হবে আমাদের এই মাঝেরটাই হবে কি? তিনটার যে আমাদের মাঝেরটা, এই মাঝেরটাই হবে হচ্ছে আমাদের এভারেজ। আর এভারেজের চাইতে এক বেশি হচ্ছে পরেরটা, এক কম হচ্ছে আগেরটা। এবং এইটা কিন্তু 5টার ক্ষেত্রেও ঠিক হবে। ধরে নেন আমরা একটা ধরে নিচ্ছি যে আমরা 5টা ক্রমিক সংখ্যা ধরতেছি, ক্রমিক সংখ্যাটা শুরু হচ্ছে 11 দিয়ে, তাহলে 11, তারপরে 12, 13, 14, 15। একটু চিন্তা করে দেখেন, এদের সবার মাঝে যে আছে সেই হচ্ছে আমার এভারেজ, সবার মাঝে আছে সেই হচ্ছে এভারেজ। তার মানে সবার মাঝে কি আছে? 13, 13 হচ্ছে আমার এভারেজ। চিন্তা করে দেখেন, এইটা 13 হচ্ছে এভারেজ। এখন আমরা কিভাবে 13? এ 13 চাইতে এক কম আর এ 13 চাইতে এক বেশি। তাহলে এই 14 থেকে যদি আমি 1 নিয়ে আসি, 14 থেকে 1 নিয়ে আসলে 13 হচ্ছে, আর এই একটা 12কে দিয়ে দিলে হয়ে যাচ্ছে 13। তার মানে দুইটাই 13 হয়ে গেল। এখন আছে এইটা 13 থেকে 11 কত কম? 2 কম। 13 থেকে 11 আবার কত বেশি? 2 বেশি। তো এই যে প্লাস 2টা যদি একে দিয়ে দেন, 11কে দিয়ে দেন, তাহলে এ 11 13 হয়ে যাবে আর ও 13 হয়ে যাবে। তার মানে সবাই 13। তার মানে আমাদের সংখ্যা 3টা হোক আর সংখ্যা 5টা হোক সেটা ফ্যাক্ট না। আমি যে এভারেজ বের করব, এভারেজটা হচ্ছে আমার মাঝের সংখ্যা, এভারেজটা হচ্ছে মাঝের সংখ্যা। যেমন যোগ করেন, এই 5টা সংখ্যা আমি যোগ করি, 11 আর 12 কত হয়? 11 আর 12 হচ্ছে আমার 23, 23 আর 13 কত হয়? 23 আর 13 হচ্ছে 36, 36 আর 14 কত হয়? 36 আর 14 হচ্ছে আমার 50, 50 আর হচ্ছে আমার 15 কত হয়? 65। তার মানে এই 5টা সংখ্যা যদি আমরা যোগ করতাম, 11, 12, 13, 14, 15, তাহলে সংখ্যা হয় হচ্ছে 65। এখন 65কে 5টা সংখ্যার যোগফল 65, তাহলে এভারেজ গড় কত হবে? গড় হবে আমার যোগফল 65কে 5 দিয়ে ভাগ করলে 5 13, আমরা জানি 65। দেখেন এই যে গড়টা আসছে এটা হচ্ছে মিডল ম্যান। দেখেন এই যে গড়টা আসতেছে, গড়টা হচ্ছে মিডল ম্যান। তাহলে গড়টা মধ্য সংখ্যা ইকুয়াল গড়। যদি সংখ্যা কি হয়, এখান থেকে আমরা একটা ডিসিশনে আসছি। ডিসিশনটা কি দেখেন, আমি কিন্তু শর্টকাট তৈরি করা শেখাচ্ছি আপনাদেরকে এবং সেটার অ্যাপ্লাইও শেখাচ্ছি। তাহলে ডিসিশনটা আমরা কি আসলাম? ডিসিশন আসলাম যদি বিজোড় সংখ্যক সংখ্যা থাকে, বিজোড় সংখ্যক সংখ্যা থাকে, ক্রমিক সংখ্যা অবশ্যই, যদি বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যা থাকে তাহলে মধ্য সংখ্যা ইকুয়াল হচ্ছে তাদের গড়। মধ্য সংখ্যা ইকুয়াল কি হবে? তাদের গড়। তাহলে আমাকে বলছে 5টি জোড় না বিজোড়? বলবেন বিজোড়। তাহলে 5টি ক্রমিক সংখ্যার যোগফল কত? 100। তাহলে প্রথম ও শেষ সংখ্যার যোগফল কত? তাহলে 5টি বিজোড় সংখ্যা, 5টি হচ্ছে কি আমার বিজোড়, তাহলে মধ্য সংখ্যা কত হবে বলেন তো? মধ্য সংখ্যা হবে তাদের যে যোগফল ডিভাইডেড বাই 5, তার মানে গড়। মধ্য সংখ্যা হবে তাদের গড় 5 20 100। তাহলে তাদের মধ্য সংখ্যা যদি 20 হয়, 20-এর পরের সংখ্যা হবে 21, আগের সংখ্যা হবে 20-এর পরের সংখ্যা হবে 21, আগের সংখ্যা হবে 19, 21-এর পরের সংখ্যা হবে এক বেশি 22, আর তার আগের সংখ্যা হবে 18, কারণ মাঝে থাকবে 20। এক বেশি 2 বেশি, এক কম 2 কম। এখন প্রশ্ন করতেছে
এখন প্রশ্ন করতেছে তাহলে প্রথম ও শেষ সংখ্যার যোগফল কত? তাহলে প্রথম সংখ্যাকে 18, শেষ সংখ্যাকে 22, তাহলে যোগফল কত হবে? যোগফল হবে 18 আর 22 যোগ করলে 40। তাহলে যোগফল কত হবে? যোগফল হচ্ছে আমার 18 আর 22 যোগ করলে 40 হচ্ছে আমার যোগফল। বুঝতে পারছেন কিনা? এই বুঝতে পারছেন কিনা বলতে হবে। শুধু দেখলে হবে না, খাতায় করতে হবে এবং বুঝতে পারছেন কিনা এটাও জানাতে হবে এবং নোটগুলো করে নিতে হবে। এখন আপনার প্রশ্ন যদি, তাহলে এখান থেকে যেটা আসলাম ক্রমিক সংখ্যা যদি আমাদের যোগফল যদি দেওয়া থাকে, তাহলে যদি মানে আমাদের বিজোড় সংখ্যা থাকে, তাহলে হচ্ছে গড় হচ্ছে আমার মধ্য সংখ্যা। কিন্তু যদি জোড় থাকতো তখন কি ঘটনা করতো? জোড়ের জন্য আমরা ধরে নেই, ধরেন জোড় সংখ্যক আছে, তার মানে 11, 12, 13, 14। এখন দেখেন চারটা, মানে আগের পেজে আমরা সব এই যেটা আমরা নতুন যে থিওরি তৈরি করলাম মানে শর্টকাটের জন্য, সেই থিওরিটা আমার কিসের জন্য আসতেছে বলেন তো? সেই থিওরিটা কিন্তু আসতেছে হচ্ছে আমার বিজোড় সংখ্যক যদি সংখ্যা দেওয়া থাকে। তাহলে জোড় সংখ্যক যদি সংখ্যা দেওয়া থাকে আমরা একটু যোগ করে দেই। 11 আর 12 23, 23 আর 13 36, 36 আর 14, 36 আর 14 হচ্ছে আমার 50। এখন গড় কত হবে? চারটা সংখ্যা দেওয়া আছে, তাহলে গড় হবে 50কে 4 দিয়ে ভাগ করলে 4 12 48, 12.5 মানে 12.5। এখন জোড় সংখ্যা যদি থাকে তাহলে তো ভাই মিডিল সংখ্যা, মধ্য সংখ্যা বলতে কি একটা কোনো সংখ্যা থাকে না, মিডিল সংখ্যা বলতে সবার মাঝের সংখ্যা। তো সবার হচ্ছে আমার মাঝের সংখ্যাটা। তো যেহেতু জোড় সংখ্যা, তো মাঝের সংখ্যা তো একটা হইতে পারে না, এজন্য মাঝের সংখ্যা হবে মাঝের দুইটার গড়। দেখেন 12 আর 13 যোগ করে 2 দিয়ে ভাগ করেন, গড় বের করলে কিন্তু গড় হবে হচ্ছে 12.5। তার মানে যোগ করলে গড় হবে কত? 12.5। তো 12.5 আসলে কার গড়? 12.5 হচ্ছে গড় হচ্ছে একটা 12 আর 13, তাহলে এই দুইটা সংখ্যা, তারপরেরটা হচ্ছে এর চাইতে 1 বেশি 14, এর চাইতে 1 কম 11 12 13 14, এরকম করে বের করতে হবে। যদি চারটি সংখ্যার কথা দেওয়া থাকে তাহলে ঠিক আছে, চারটি সংখ্যার কথা দেওয়া থাকে। যদি আপনাকে বলে যে চারটি ক্রমিক সংখ্যার, যদি প্রশ্ন আপনাকে বলছে চারটি ক্রমিক সংখ্যার, যোগফল 10 হলে প্রথম ও শেষ সংখ্যা কত? এইটা প্রশ্ন করছে। এখন দেখেন আমরা যে গড় বের করব, গড় মানে কি? গড় মানে হচ্ছে 4 দিয়ে ভাগ, 4 দুগুণে 8, তার মানে 2.5 করে পড়তেছে। তাহলে গড় 2.5, তাহলে ভেতরের দুইটা সংখ্যা আসলে কত? 2 আর 3। ভেতরের দুইটা সংখ্যা কত? 2 আর 3। কারণ 2 আর 3 মধ্যের দুইটা সংখ্যা হচ্ছে 2 আর 3। 2 আর 3 এর গড় হচ্ছে আমার 2.5 আড়াই। তাহলে 3 এর পরের সংখ্যাটা হচ্ছে 4, 2 এর আগের সংখ্যাটা হচ্ছে 1। তাহলে প্রথম সংখ্যাটা আমার আনসার কত হবে? আমার আনসার হচ্ছে প্রথম সংখ্যা হচ্ছে আমার 1 আর লাস্ট সংখ্যা হচ্ছে আমার 4। এবং যে চারটা ক্রমিক সংখ্যার কথা বলা হয়েছে, ক্রমিক সংখ্যা হচ্ছে আমার 1 2 3 4। দেখেন 4 3 এ 7, 4 3 এ 7, 7 2 এ 9, 9 1 এ 10। আশা করি বুঝতে পারতেছেন। বুঝতে পারছেন কিনা একটু জানাতে হবে। মনে হচ্ছে বোবাদের ক্লাস নিচ্ছি, একটু জানাতে হবে বুঝতে পারছেন কিনা। এবং আপনাদের ক্লাস কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। আশা করি উপকৃত হবেন। আশা করি ক্লাস যদি মনোযোগ দিয়ে করেন উপকৃত হবেন। ম্যাথের ক্ষেত্রে সবসময় আমি যেটা বলি যে ম্যাথের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ম্যাথ আপনাকে জীবনে 2 বার শিখতে হয় না। যদি ভালো করে শিখেন তাহলে ম্যাথ একবার শিখলেই হয়। যদি ভালো করে ম্যাথ শিখেন তাহলে হচ্ছে একবার ম্যাথ শিখলেই কিন্তু আপনার হয়ে যাবে। এবার দেখেন, আমাকে প্রশ্ন কিন্তু আমি আপনাকে দেখালাম, প্রশ্ন কিন্তু আরো ভ্যারাইটিস রকমের প্রশ্ন আপনাকে দিতে পারে। যেমন ধরেন প্রশ্ন করছে একবার বহুলবারে আসা, এনটিআরসিতে আসছে এবং আরো সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের হচ্ছে আপনার 10ম গ্রেড 11তম গ্রেডে প্রশ্ন আসছে।
সরি বেশিরভাগ আসছে হচ্ছে আপনার এইটা হচ্ছে 12 এবং 13তম গ্রেডে। প্রশ্নটা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে আমার 33 হলে তাদের গুণফল কত? এই প্রশ্নটা বলছে যে ক্রমিক সংখ্যার যোগফল যদি 33 হয়, আপনি কিন্তু ফার্স্টলি করতে হবে তিনটা ক্রমিক সংখ্যা বলতেছে, তার মানে আপনি যদি গড় বের করে দেন, তার মানে গড় হচ্ছে 11, তাহলে ক্রমিক সংখ্যা হচ্ছে 11 চাইতে 1 বেশি আর 11 চাইতে 1 কম, তার মানে 10, 11 আর 12। 10, 11 আর হচ্ছে আপনার কি 12। তাহলে এইটা যদি আপনার যদি 10কে আলাদা রাখেন, এই দুইটাকে গুণ করে নেন, 11 আর 12 যদি আপনি গুণ করেন, 11 আর 12 গুণ করলে 1 2 1 1 2 100 হচ্ছে আপনার কত? 1 আর 2 এ কত? 3। 1 2 1 আর 2 যোগ করলে 3, তাহলে 132। এবার এর সাথে 132 এর সাথে আপনাকে 10 গুণ করে দিলে হচ্ছে কত? 1320। এটা কিন্তু আপনার আনসার। শর্টকাট শিখিয়েছিলাম, ওই ক্লাসগুলো করে ফেলবেন, সবগুলো ক্লাস করলে এমনিই বুঝতে পারবেন। 11 এর সাথে যদি কোনো সংখ্যাকে গুণ দেন, খুবই সিম্পল শর্টকাট, যে 11 এর সাথে আপনি 12 গুণ দিচ্ছেন, তার মানে এই 12টা ভাগ করে লিখবেন, মানে মাঝে একটা গ্যাপ রাখবেন, তারপরে এই দুইটা সংখ্যার যোগফল, এই দুইটা অঙ্কের যোগফল 1 আর 2 যোগ করলে 3, এটা হচ্ছে 11 এর গুণফল। যদি আপনাকে বলেন 11 এর সাথে মনে করেন 14 এর গুণফল, তাহলে কি করতে হয়তো আপনাকে? এই 1 আর 4 লিখলেন, মাঝে গ্যাপ রাখছেন, এবং 1 আর 4 যোগ করলে 5, তার মানে 154। গুণ করে আপনি দেখেন। যদি মনে করেন আপনাকে 11 আর 5 আর 4 বলছে, তখন আপনার কি হইতো? 5 আর হচ্ছে 4, 5 আর 4 মাঝে গ্যাপ রাখছেন, এবার 5 আর 4 যোগ করলে 9, 5 4 9। ঠিক আছে, এইভাবে হচ্ছে দ্রুত করে ফেলতে পারবেন। আচ্ছা, এইটা হচ্ছে একটা গেল, এইটা একটা গেল। এবারে যদি আমরা আরেকটা দেখি, আমরা যদি আরেকটা সিস্টেমে যাই, এই প্রশ্নটা হচ্ছে আরেকটা হচ্ছে কমন প্রশ্ন, আমি আপনাদেরকে সব ধরনের টাইপই দেখাচ্ছি, বিসিএসেও আসছে। সেটা হচ্ছে ধরেন 6টি পূর্ণ সংখ্যার প্রশ্ন করছে 6টি, ধরে 6 এইভাবে আছে, বা আসলে বাংলায় লিখছে 6টি পূর্ণ ক্রমিক সংখ্যার 6টি পূর্ণ ক্রমিক সংখ্যার প্রথম 3টি সংখ্যার যোগফল, 6টি পূর্ণ ক্রমিক সংখ্যার প্রথম 3টি সংখ্যার যোগফল 42 হলে শেষ 3টি সংখ্যার যোগফল কত? শেষ 3টি সংখ্যার যোগফল কত? দেখেন প্রশ্ন এটা করছে, সংখ্যার যোগফল কত প্রশ্ন করছে। 6টি পূর্ণ ক্রমিক সংখ্যার প্রথম 3টি সংখ্যার, তার মানে 6টা ক্রমিক সংখ্যা আছে, এর প্রথম 3টা সংখ্যার যোগফল আমার যদি 42 হয়, পরের 3টা সংখ্যার যোগফল কত? আমি আপনাদেরকে একদম ট্রিক্সটা দেখাই। আপনি তো রিটেনের জন্য কিভাবে করবেন, ধরেন রিটেনের জন্য ধরি 6টা যেহেতু ক্রমিক সংখ্যাগুলো হলো একটা x, একটা x+1, একটা x+2, আর একটা x+3, আর একটা x+4, আর একটা x+5। দেখেন তো 6টা হইছে। এখন বলতেছে এই যে 6টা বুঝে পূর্ণ সংখ্যা, বলতেছে প্রথম 3টি সংখ্যার যোগফল হচ্ছে 42, বাংলায় 42 যেহেতু লিখছি, তো আমি একটু সব যেহেতু ইংরেজিতে লিখতেছি 4 দিয়ে, তাহলে প্রথম তিনটার যোগফল হচ্ছে 42, তার মানে প্রশ্নের মত অনুসারে বলতেছে, কথা অনুযায়ী প্রথম 3টা x+1, তারপরে x+2, এই যে 3টা x+1 x+2,
এইগুলার যোগফল হচ্ছে 42। এক্স 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 কয়টা এক্স? 3টা এক্স, তার মানে 3x, 1 আর 2 যোগ করলে 3 ইকুয়াল হচ্ছে 42। এবার 3x ইকুয়াল কত? 42 থেকে 3 বিয়োগ করলে 39। এবার x ইকুয়াল কত? 3 13 39, x ইকুয়াল 13। তার মানে প্রথম সংখ্যাটা আসলে কত একটু খেয়াল করেন। প্রথম সংখ্যা হচ্ছে আমার 13, তারপরে 14, তারপরে 15, তারপরে 16, তারপরে 17, তারপরে 18। তারপর 13 14 15 16 17 আর 18, 13 14, 13 আর 14 হচ্ছে আমার কত? 27, 27 আর হচ্ছে 15 42। এই জন্য প্রথম তিনটার যোগফল 42। এখন আপনাকে প্রশ্ন যেটা করছে, এই যে পরের যে আমার তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যার যোগফল আমাকে প্রশ্ন বের করতে বলছে। তার মানে এই তিনটা সংখ্যা আপনাকে বের করতে বলছে। তার মানে 16 আর 17 যোগ করলে হচ্ছে আমার কত? 33। 33 আর 18 যদি আমি যোগ করে দেই তাহলে হচ্ছে আমার 51। আনসার কিন্তু 51 হচ্ছে। তাহলে এই তিনটা যদি আপনি যোগ করে দেন তাহলে আপনার আনসার হচ্ছে কত? 51, 51। এটা হচ্ছে পুরো রিটেনের প্রসেস গেল। আমি আপনাকে যেটা বুঝাইতে চাচ্ছি, পরীক্ষাতে আপনি দেখেন আপনার ম্যাথের মধ্যে, ম্যাথ তো আমরা করতে পারি, কিন্তু যখন আপনি ম্যাথের মধ্যে ঢুকে যান বা একটা জিনিস চিন্তা করেন, তখন আপনার বেসিকটা এটাকেই বলা হয় বেসিক, যে আপনি চিন্তা করতে পারতেছেন এবং আপনি পুরো পয়েন্টে ধরতে পারতেছেন। দেখেন ক্রমিক সংখ্যা যখন বলছে, তার মানে 13 আমি বের করে ফেলছি। আমি এটা উদাহরণ ধরেন 13 14 15 16 17 18। আচ্ছা, প্রথম তিনটার যোগফল দেওয়া আছে। এটা 13 14 15 না হয়ে ধরেন 22 23 24 25 1 2 3 4 5 26 27। তাহলে ধরেন এই প্রথম তিনটার যোগফল দেওয়া আছে, ধরেন। আচ্ছা, এখন প্রথম তিনটার যোগফল দেওয়া আছে, আমাকে বের করতে বলছে পরের তিনটার যোগফল কত। তো প্রথম তিনটার যোগফল দেওয়া আছে, আমাকে বের করতে বলছে পরের তিনটার যোগফল কত। একটু চিন্তা করেন, এই 13 চাইতে যেহেতু তিনটা, এই 13 চাইতে এই 16 কত বেশি? 3 বেশি। এই 14 চাইতে 17 কত বেশি? 3 বেশি। এই 15 চাইতে 18 কত বেশি? 3 বেশি। কারণ তিনটা পরের সংখ্যা, ক্রমিক সংখ্যার একটার চাইতে পরের সংখ্যাটা কত পার্থক্য? 1 পার্থক্য। তাহলে 3 নম্বরটার সাথে পার্থক্য কত? 3 করে পার্থক্য। তাহলে তিনোটার পার্থক্য কত হবে? 3 3 3। এখন আমি যদি এই 13 14 15 যোগ করলে হয় হচ্ছে আমার কত? 42। এখন 16 17 18 যোগ করলে কত হবে? 13 চাইতে 1 3 যোগ করব, 13 মানে 42 আর 3 হচ্ছে আমার 45। 45 সাথে আর 3 যোগ করবো 48, আর 3 যোগ করলে 51। তার মানে এর সাথে আর 3টা 3 যোগ করে দিব। 3টা 3 মানে কত? 3 যোগ 3 যোগ 3, তার মানে 9। এবং এটাকে আমরা বলতে পারি 3টা 3, তার মানে 3 3 9। তাহলে 3 গুণন 3, তার মানে 42 প্লাস 3 স্কোয়ার, তার মানে 51। অনুরূপভাবে কিন্তু এখানেও সেম। দেখেন চিন্তা, 42, দেখেন বুঝতে পারতেছেন কিনা, 42 আর 43 যোগ করলে কত হয়? 42 আর 43 হচ্ছে 45। 45 আর হচ্ছে আমার যদি আপনি 24, 45 সাথে 24 যদি আপনি যোগ করে দেন তাহলে 55 65 69। ঠিক আছে, এবারে চিন্তা করেন এই তিনটার যোগফল কত হবে। তাহলে আমি আপনাকে কিন্তু খুব সহজেই বলতে পারি 69 প্লাস 9, তার মানে 78 হবে যোগফল। আপনি দেখেন চিন্তা করেন, 25 আর 26, 25 25 50, তার মানে 25 আর 26 51। 51 সাথে আপনি 27 যোগ করলে 78। দেখছেন কারণ কি? কারণ সিম্পল ভাই, কারণ হচ্ছে সিম্পল। কারণ হচ্ছে 22-এর চাইতে 25 কত বেশি ভাই? 3 বেশি। 23-এর চাইতে 26 কত বেশি ভাই? 3 বেশি। 24-এর চাইতে আবার 27 কত বেশি ভাই? 3 বেশি। তাহলে 3টা 3-এর মানে কম বেশ আছে। তাহলে 3টা 3 যোগ করলে হয় হচ্ছে আমার কত? 9। 3টা 3 যোগ করলে হয় হচ্ছে আমার 9। তাহলে আমাদের প্রশ্নে যে ভ্যালুটা দেওয়া থাকবে তার সাথে যদি 3টার কথা বলা থাকে, যেহেতু 6টা সংখ্যা, 6টার মধ্যে প্রথম 3টা দেওয়া আছে, পরের 3টার কথা বলছে, তখন চোখ বন্ধ করে প্রথম 3টার যেটা দেওয়া আছে তার সাথে পরের 3টা তার উপর স্কোয়ার করে দিব। তার মানে যেটা হবে সেটা হচ্ছে আমার কত? আনসার 51। তো আপনাকে যদি বলা হয় এটা কিন্তু দেখেন 6টা দেওয়া আছে, 6-এর জায়গাতে যদি এখানে দেওয়া থাকতো 10টা, 6-এর জায়গাতে আমার যদি দেওয়া থাকতো কয়টা? 10টা। 10টার মধ্যে দেওয়া থাকতো প্রথম 5টি সংখ্যার যোগফল, ধরেন একটা ভ্যালু দেওয়া আছে, ধরেন সেই ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে
সেই ভ্যালুটা দেওয়া আছে ধরেন 560, ধরেন প্রথম 5টার যোগফল হচ্ছে 560 এবং পরের শেষের 5টার যোগফল কত, তাহলে আনসার হইতো 560 প্লাস 5 উপর স্কয়ার, 5 5 25। কারণ 5টা করে 5টা পরের সংখ্যার ডিফারেন্স হতো 5 করে করে হইতো, তাহলে 5টা সংখ্যার ডিফারেন্স 5 গুণন 5 25, তার মানে 5 5 25, 585 হইতো আপনার আনসার, 585 হইতো আপনার আনসার। বুঝতে পারতেছেন কিনা? তাহলে যে জিনিসটা দেখালাম আপনাকে কিন্তু ম্যাথের পুরা ভিতরের ক্যালকুলেশনটা দেখালাম কেন এই জিনিসটা হচ্ছে। তো আপনি কিন্তু শর্টকাট হিসেবে লিখতেই পারেন, আপনি কিন্তু শর্টকাট হচ্ছে লিখতেই পারেন। শর্টকাটটা কি লিখতে পারেন? শর্টকাট লিখতে পারেন হচ্ছে এইরকম, শর্টকাট লিখতে পারেন এরকম 2n সংখ্যক ধারাবাহিক সংখ্যা মানে কি? ধারাবাহিক সংখ্যা মানে ক্রমিক সংখ্যা। তাহলে 2n সংখ্যক ধারাবাহিক সংখ্যার প্রথম n সংখ্যক সংখ্যার 2n মানে 2n সংখ্যক মানে 6টা হলে 6টার মধ্যে 6টাকে আমরা লিখতে পারি কত? 2 গুণন 3 আকারে। তাহলে 6টা সংখ্যক ধারাবাহিক সংখ্যা হলে প্রথম 3টা সংখ্যার যোগফল যদি আমার কত যোগফল দেওয়া আছে a হলে শেষ n সংখ্যক সংখ্যার যোগফল হবে a প্লাস n স্কয়ার। কি যোগফল হবে? যোগফল হবে a প্লাস n স্কয়ার। এই সূত্র দিয়ে ইউজ করতে পারেন। যেমন প্রথম 3টা সংখ্যার যোগফল 42, তাহলে পরের 3টা সংখ্যার যোগফল হবে 42 প্লাস 3, n এর ভ্যালু হচ্ছে 3 স্কয়ার। ঠিক আছে, তাহলে 42 প্লাস 9 51। যেমন 10টা সংখ্যা 2n, তার মানে 2n যদি 10 হয়, প্রথম 10টা 2n যদি 10 হয় তাহলে n ইকুয়াল কত? 5। তাহলে প্রথম 5টার যোগফল যদি আমার কত? 560 হয়, তাহলে শেষ 5টির যোগফল কত? শেষ 5 এর যোগফল হবে আগের প্রশ্ন কিন্তু আগের ইয়েতে যে 560 প্লাস হচ্ছে আমার আগেরটার যোগফল n 5 এর উপর স্কয়ার, তার মানে 560 প্লাস 5 5 25, তার মানে 585। এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, বুঝতেছেন কিনা? এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। বুঝতেছেন কিনা এটা একটু জানাবেন। এবারে আসেন আজকের ক্লাসের লাস্ট টপিক, যে ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া আছে। ধরেন প্রশ্নটা কেমন দেওয়া আছে, ধরেন প্রশ্নটা দেওয়া আছে হচ্ছে দুইটি, ধরেন আমরা একটা যুব ক্রীড়া মন্ত্রণালয় জেলা ক্রীড়া অফিসার হচ্ছে 2023 সাল নিয়োগের একটা প্রশ্ন নেই, যে 3টি ক্রমিক সংখ্যার গুণফল। প্রশ্ন দেওয়া আছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল, 3টি ক্রমিক সংখ্যার গুণফল 6 হলে সংখ্যাত্রয়ের, দেখেন সংখ্যাত্রয়ের, তার মানে সংখ্যাত্রয় মানে 3টা সংখ্যার যোগফলের সমষ্টি কত? প্রশ্ন করছে সংখ্যাত্রয়ের যোগফলের সমষ্টি কত? যোগফলের কি দেওয়া আছে? যোগফলের সমষ্টি কত, এটা হচ্ছে প্রশ্ন করছে। 3টি ক্রমিক সংখ্যার গুণফল যদি 6 হয়, এইরকম প্রশ্নগুলোর ক্ষেত্রে সবসময় আপনার সংখ্যাগুলা দেখবেন যে 500-র কমই থাকবে। আরো বলে আরো মানে 500 যাবে না, দেখবেন যে 300-র কম থাকবে। ঠিক আছে, আপনি যেমন সংখ্যা যদি 50-এর কম থাকে
তাহলে খুব ছোট ছোট সংখ্যা নিয়ে নিতে পারেন। যেমন তখন আপনার যদি 5, 6 আর 7 যদি তিনটা সংখ্যা নেন, তাও কিন্তু 50-এর উপর চলে যায়। 5 6 30, 3 7 21, 210। দেখছেন কোথায় চলে গেছে? 200-র ওপারে চলে গেছে। তাহলে 50-এর নিচে হলে সাপোজ আপনি শুরুই করবেন 1 2 3 দিয়ে, মানে তিনটা সংখ্যা আপনি ক্রমিক সংখ্যা শুরুই করবেন হচ্ছে 1 2 3 দিয়ে। যেমন 1 2 3 দিয়ে আমার বলছে গুণফল হচ্ছে 6, আপনার ধরেই নিতে হবে। এটা কিন্তু দেখেন আমি কিন্তু সিস্টেম শেখাচ্ছি। আপনি ধরবেন হচ্ছে সংখ্যা হচ্ছে তিনটা, 1 2 আর 3 ধরছেন প্রথমে। এখন এই তিনটার গুণ করে দেখেন 6 কিনা। 2 1 কে 2, 3 2 6। হ্যাঁ, তিনটার গুণফল কিন্তু 6ই হয়। তার মানে অ্যাকচুয়ালি এই যে তিনটা সংখ্যার কথা বলছে, তিনটা ক্রমিক সংখ্যা হচ্ছে একটা 1 একটা 2 একটা 3। বুঝছেন ব্যাপারটা? তাহলে তিনটা সংখ্যার যোগফল কত হবে? 1 2 আর 3 যোগ করলেও কিন্তু 6 হয়। তাহলে এর দ্বিগুণ, তাহলে 6 গুণন 2, তাহলে 12 হচ্ছে আনসার। এখন এইটা তো কিন্তু আপনাকে ধরে নিতে বলতেছে, এভাবে ধরবেন। এখন আপনি যদি এভাবে না, আপনার রিয়েল প্রসেসটা জানতে চান যে ভাই একটা বিশাল সংখ্যা দেওয়া আছে আমি কিভাবে বের করব, সেটার জন্য শিখেন। আপনাকে এর মৌলিক উৎপাদকে গুণনীয়কের গুণফল আকারে লিখতে হবে। মৌলিক এরগুলো লেখার চেষ্টা করবেন। মৌলিক দিয়ে না যদি হয় তাহলে যৌগিকে যাবেন, কোনো সমস্যা নেই। তাহলে আগে যদি মৌলিক হয় তার মানে একে আপনি 2 দিয়ে ভাঙার চেষ্টা করবেন। 3 2 6, তারপরে কি আর 2 দিয়ে ভাঙা যায় না? যায় না। এরপরে 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 3 1 কে 3। তাহলে মৌলিক গুণনীয়কের গুণফল আকারে যদি লিখতে চান তার মানে 6 কে আপনি লিখতে পারেন 1 গুণন 2 গুণন 3। দেখেন এই যে যেটাকে আপনাকে বলতেছিলাম যে শুরুতে সংখ্যাগুলো হইলে আপনি সবসময় 1 2 3, নাহলে 2 3 4, নাহলে 4 5 6, আর আসলে সেগুলো দিয়ে আপনার মিলে যাবে। আর আপনি যদি একদম লিগ্যাল প্রসেসে যাইতে চান তাহলে সিস্টেমটা এটা যে হচ্ছে আপনার 1 গুণন 2 গুণন 3। এখন তাহলে প্রশ্নে 1 গুণন 2 গুণন 3 যোগ করে দিলেন, 6 হলো, 6 2 12। আর পরীক্ষাতে কিন্তু আরেকটু বড় ভ্যালু দিতে পারে। যেমন পরীক্ষাতে একটা যদি আমি প্রশ্ন নেই, ধরেন আরেকটু বড় একটা প্রশ্ন দিচ্ছে, একটা না দিয়ে দিচ্ছে এবার 4টার কথা। দেখেন একটা না দিয়ে দিচ্ছে কয়টার কথা ভাই? 4টার কথা। যে 4টি ক্রমিক সংখ্যার গুণফল, 4টি ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া আছে হচ্ছে আপনার 360। কত দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে 360 হলে তাদের যোগফল কত? তার মানে গুণফল যদি 360 হলে গুণফল কত? এখন আপনাকে আমি প্রথম যে টেকনিকটার কথা বললাম, পরীক্ষার হলে আপনার একটু ছোটগুলা নেবেন। 4টা ক্রমিক সংখ্যা নেন। যেমন আমি আসলে নিতে আমার ইচ্ছা হলো 2 3 4 আর 5 নিব, দিয়ে গুণ করে দেখবো। যেহেতু 4টা ক্রমিক সংখ্যা, আমি কিন্তু ছোট হয় 1 2 নিয়েও দেখতে পারেন, 1 2 3 4ও দেখতে পারেন। তাহলে 1 2 গুণে কত? 2, 3 2 গুণে 6, 4 6 24। এই 4টা গুণ করলে কিন্তু 24 হয়, কিন্তু আমার হচ্ছে 360 লাগবে। এবার আমি দেখেন 3 2 গুণে কত হয়? 3 2 গুণে হচ্ছে আমার 6, 4 6 24। এবার 5 24-এ কত হয়? 5 24-এ হচ্ছে 120 হয়, তাই না? তাহলে কিন্তু 120-এ হচ্ছে না। তাহলে আমি পরেরটা যদি নেই 3 4 5 আর 6, তাহলে দেখেন হয়ে যাবে হয়তো 3 4 12, 5 12 60। এই তো মিলে গেছে। তাহলে 6 6 360। এটা কিন্তু খুব দ্রুতই আপনি বের করতে পারেন প্র্যাকটিস যদি থাকে। কারণ আমি এটা দেখছি 24 হয়েছে, তো বেশি ছোট হয়ে গেছে। তাহলে আমি 2 3 না নিয়ে তারপরটাও নিতে পারি, 3 4 5 6 মিলে গেছে। এখন যোগফল 3 4 হচ্ছে 7, 7 5 হচ্ছে 12, 12 6 18, 18 কিন্তু আপনার হচ্ছে আনসার। এখন আপনি লিগ্যাল প্রসেসে যাবেন, ধরেন রিটেনে আসছে, তখন আপনাকে যেটা করতে হবে এর গুণনীয়কে, মৌলিক গুণনীয়কে হচ্ছে আপনাকে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করবেন যতক্ষণ পর্যন্ত যায়। 36 180, আবার 2 দিয়ে 90 দুগুণে 180, আবার 2 দিয়ে 45, 2 দিয়ে আর যাচ্ছে না। এবার 3 দিয়ে, 3 15 45, আবার 3 দিয়ে, 3 5 15। দেখুন ব্যাপার, 3 দিয়ে আর কি যাচ্ছে? আর তো যাচ্ছে না। তাহলে 5, যেহেতু 2, তাহলে আমরা লিখতে পারি, আর যাচ্ছে না তাহলে আমরা লিখতে পারি 360 ইকুয়াল 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 5। এবার দেখেন আমাকে আসলে এত সংখ্যাগুলোর গুণ করে লেখা যাবে না। কয়টা সংখ্যার গুণ আকারে লিখতে হবে? 4টি সংখ্যার গুণ আকারে লিখতে হবে, 4টার গুণ আকারে লিখতে হবে। তো একটা তো আমার 5, আমি কিন্তু এটা বুঝতেই পারতেছি। একটা যদি 5 হয় তাহলে 2টা 2 আমি গুণ করে দেই, 2টা 2 গুণ করলে হয় 4, আর একটা কিন্তু 5 আছেই। তাহলে এই 2 আর 2 গুণ করলে 4, আর 5 আমি বসাই দিলাম,
ঠিক আছে, তাহলে 5 আমি এখন বসাই দিলাম। এখন যদি আমি কি করি, এই একটা 3 আছে কিন্তু, তাহলে 3কে একটু সামনে নিয়ে আসি, 4-এর আগে 3 দিয়ে দিলাম, এই একটা 3, আর এই যে 3 দুগুণে 6 পরে বসাই দিলাম। তাহলে 4টা হয়ে গেছে এবং সবগুলা ক্রমিক, এক এক করে করে বেশি। দেখেন 3 4 5 6, 3 4 12, 5 12 60, 6 60 হচ্ছে 360। তাহলে এটা হচ্ছে রিটেন যদি আসে তাহলে আপনি এইভাবে লিখবেন। তো এটার চাইতে কিন্তু কম সময় আপনার এইদিকে লাগতেছে, যে আমার 4টা ক্রমিক, এগুলো মার্ক কিন্তু আমি কিন্তু আপনাকে যেটা বলছি প্রথমে, যেটা বললাম যে এগুলো 500-র কম দেওয়া থাকবে, ইভেন 500 না 400 300-রও কম দেওয়া থাকবে। যেমন এটা নিচ্ছি একটু বড় ডাটা, 360-এর কথা নিচ্ছি, না হলে সব দেখবেন হয়তো 120 দেওয়া আছে, অথবা 6 দেওয়া আছে, 9 দেওয়া আছে, খুব দ্রুত আপনারা করতে পারবেন। এই ক্লাসগুলো করতে চাই, কিভাবে সম্ভব? আমার নাম্বার দিছেন, আপনার নাম্বার দিয়ে দিচ্ছেন, আপনার নাম্বার তো দেখি ইন্ডিয়ান নাম্বার, আপনি কি ইন্ডিয়া থেকে ক্লাস করছেন? ক্লাস করার সময় জাহাজ মনে 1 সপ্তাহ পরে নতুন মনে হয়, পরীক্ষার প্রশ্ন তারা দেখতে পাই। এটার কারণ হচ্ছে ভাই পর্যাপ্ত প্র্যাকটিস করেন নাই এবং আপনার নিজস্ব নোট নাই। এখন আপনি মিলাই নেন যে ভাই আমি ভুল কি বললাম। যদি আপনি অনেক প্র্যাকটিস করেন কিন্তু তারপরেও ভুলে যান, তার মানে আপনি নিজের নোট বানান নাই। আমি কিন্তু আপনাদেরকে বলছি যে ধরেন এই যে আমি যে লিখে দিচ্ছি, এগুলো আপনার নিজের নোটে থাকবে এবং এই নোটেরগুলো আপনি পরীক্ষার আগে শুধু নোট বুলায় যাবেন, নট ওই পরীক্ষার ওই যে মোটা মোটা বইগুলো আপনারা যাবেন, এগুলো পড়তে যাবেন না, দেখবেন যে আপনার মনে থাকবে। প্রবলেমটা হচ্ছে আমরা আসলে শিখি না, একবার ভালো করে শিখেন। ঠিক আছে, আপনি যেটা বলছেন যে আমি এই ধরনের ক্লাস করতে চাই, আপনাদের জন্য শুরুতে হয়তো আপনি ছিলেন না, যে আমরাই কিন্তু একমাত্র, আরো প্রতিষ্ঠান এরকম আপনারা ফ্রিতে এইভাবে আয়োজন পাবেন কিনা অন্তত এই সময়ে আপনারা নিজেরা খুঁজে দেখতে পারেন। আমরা সংখ্যার উপরে যে প্রথম ক্লাস নিচ্ছি তা না, আমরা কিন্তু একইভাবে কিন্তু শতকরার উপরে ক্লাস নিয়েছি, 10টাতে শতকরা শেষ করেছি, লাভ ক্ষতি করেছি, মুনাফা করেছি। এবং প্রত্যেকটা ক্লাস হচ্ছে আপনার খুঁজে মানে এখানে ওখানে খুঁজতে হবে না, আপনি ইএম জব চ্যানেলে চলে যাবেন, ইএম হচ্ছে ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ইএম জব লিখবেন, সেখানে দেখবেন প্লেলিস্ট আকারে শতকরা, লাভ ক্ষতি, মুনাফা রয়েছে এবং সংখ্যা আরও কিন্তু অ্যাড হচ্ছে। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে, তার মানে এই সপ্তাহের ক্লাস শেষ। আপনারা জানেন যে আমাদের ক্লাসগুলো হয়ে থাকে জবের শনি সোম বুধ রাত্রি 9টায়। কখন? শনি সোম বুধ, শনি সোম আর হচ্ছে বুধ, রাত হচ্ছে 9টা। তবে রাত আমরা সামনে সপ্তাহে হয়তো 8:30 করতে পারি, যদি করি তাহলে আপনাকে গ্রুপে অ্যানাউন্স দিয়ে দেবো। তার মানে আপনি শনিবার সোমবার বুধবার জবের জন্য গ্রুপে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। মানে এতদিন 9টায় চলে আসছে, তবে সামনের সপ্তাহে যেহেতু আমরা শীতের রাত আগে আসার করছি, তাহলে আপনাদের ক্লাস এখানে শেষ হচ্ছে। আপনারা যারা এখনো ক্লাসটি ভালো লেগেছে কিন্তু শেয়ার করেন, এবার যাদের ভালো লাগে নাই তাদেরকে শেয়ার করতে বলবো না, যাদের ক্লাস ভালো লেগেছে তাদেরকে অন্তত বলবো যে আপনারা সকলের উদ্দেশ্যে একটি ক্লাসটি শেয়ার করে দেবেন। তো দেখা হবে আগামী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।